আষাঢ়ের শেষ শ্রাবণের শুরু। বিকেল থেকে আকাশের দিকে তাকানো যাচ্ছে না, ঘন অন্ধকার নেমে এসেছিল। দেখে মনে হচ্ছিল আজকেই কিয়ামত ঘটে যাবে, কিন্তু সৃষ্টিকর্তার রহমতে সেটা আর হলো না। সন্ধ্যার দিকে সমস্ত অন্ধকার কেটে চাঁদের আলোর দেখা মিলেছিল। সেটাও খানিক সময়ের ব্যবধানে পাল্টে গেছে। বর্তমানে আকাশে অনেক মেঘ জমে আছে। যে কোনো সময় অঝোরে আকাশ ফেটে বৃষ্টি শুরু হতে পারে। উচ্চারণ করতে না করতেই বৃষ্টি শুরু হয়ে যায়। মাথার উপর থেকে অবিরাম অবিচ্ছিন্ন মুষলধারে বৃষ্টি পড়ছে। এখন আষাঢ় মাস সেই শ্রাবণ মাসের শুরু। আকাশ কালো মেঘে ঢেকে থাকবে, সূর্যের দেখা মিলবে না। রাস্তাঘাট পানিতে বিদঘুটে অবস্থা হয়ে যাবে। ব্যস্ত মানুষজন ছাতা মাথায় দিয়ে কাজের উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করবে। গাছপালা, মাঠঘাট সবারই ভেতর যেন একটা নতুন প্রাণের উল্লাস বয়ে যাচ্ছে। রাত তখন 3:25। গাজীপুর সিটি হসপিটালের 4 নম্বর ভবনের 2য় তলার বারান্দা দিয়ে একজন নার্স গুটি গুটি পায়ে ইঞ্জেকশনের সিরিঞ্জ হাতে 503 নম্বর রুমের দিকে হেঁটে যাচ্ছে। প্রতিদিনের ন্যায় আজকেও সে তার অবহিত বয়ফ্রেন্ডের সাথে অশ্লীল কাজে লিপ্ত হয়েছে। সে ঠিকমতো হাঁটতেও পারছে না, তবুও কষ্ট করে 503 নম্বর রুমের উদ্দেশ্যে হাঁটছে। ওই রুমে গত 2 বছর যাবত একজন রোগী পড়ে আছে, যার দেখাশোনা করার দায়িত্ব তার কাঁধে পড়েছে। রোগীর নাম জানা নেই। একজন পুলিশ অফিসার তাকে আহত অবস্থায় এনে এখানে ভর্তি করেছেন। তখন তার শারীরিক অবস্থা একেবারে ধ্বংসপ্রাপ্ত ছিল। ডান বাহুতে গুলি লেগেছে, বাম পায়ের গোড়ালিতে গুলি লেগেছে এবং মেরুদণ্ডের ঠিক পাশে ধারালো ছুরির আঘাত। পেছন থেকে শক্ত রড জাতীয় কিছু দিয়ে একটা মারার কারণে সে কোমায় চলে যায়। আজ প্রায় 2 বছর হলো ছেলেটা কোমায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, ওই পুলিশ অফিসারটি ছাড়া অন্য কেউ তাকে দেখতে বা তার খোঁজ খবর নিতে আসেনি। নার্স প্রতিদিনকার ন্যায় আজকেও বাইরে থেকে রুমটা লক করে গিয়েছিল। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, এটাই যে দরজা খোলা। নার্স বেডের উপর তাকায়, কোমায় থাকায় ছেলেটা নেই। এটা দেখে নার্স 2 কদম পিছিয়ে যায়। সে ভয় পেয়ে বারান্দায় এসে জোরে চিৎকার করে দিয়ে বলে, কি কোথায় আছো? তাড়াতাড়ি 503-এ আসো। কোমায় থাকা ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। ডাক্তার আজিজ স্যার, আপনিও তাড়াতাড়ি এসে দেখে যান। নার্সের ভয়কাত চিৎকার শুনে হাসপাতালের অনেকগুলো ওয়ার্ড বয় এবং নার্স এসে হাজির হয়েছে। ডক্টর আজিজ নিজের অ্যাপ্রেন ফেলেই দৌড়ে চলে আসে। এসেই যখন তিনি দেখতে পান যে বেডের ওপর কেউ নেই, রুমের কোথাও রোগীর অবস্থান নেই, তখনই তার মনের ভিতর ভয়ের সৃষ্টি শুরু হতে করেছে। উনি চিৎকার দিয়ে সবগুলো ওয়ার্ড বয়দের উদ্দেশ্য করে বলে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাহিনী দেখলে হবে নাকি তাকে খুঁজতে হবে? রোগী দূরে কোথাও যায়নি। আশপাশটা ভালো করে চেক করো, নিশ্চয়ই পেয়ে যাবে। দাঁড়িয়ে না থেকে যাও। ওয়ার্ড বয়গুলো দৌড়ে দৌড়ে চলে যায়। ডক্টর আজিজ মেঘলা নামে নার্সের সামনে এসে দাঁড়ায়। কড়া চোখে তাকিয়ে হাতের ঘড়ির দিকে সময়টা দেখে। নার্সের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, রোগীকে কয়টার সময় ইঞ্জেকশন পুশ করার কথা ছিল আর তুমি কখন এসেছো? মেঘলা, তুমি কি আজকেও তোমার বয়ফ্রেন্ডের সাথে ওসব অপকর্মে জড়িত ছিলে? মেঘলা মাথাটা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তার কণ্ঠনালী দিয়ে কোনো প্রকার জবাব বের হচ্ছে না। আজিজ সাহেব এইবার বেশ রেগে মেঘলাকে দেওয়ালের সাথে চেপে ধরে। মেঘলা জোরাজুরি করতেই আজিজ সাহেব নার্সের মুখের কাছে মুখ নিয়ে বলে, আজকে যদি রোগীটাকে না পাওয়া যায় তাহলে আমি আমার আগের রূপে ফিরে আসব। মনে রেখো কথাটা। আমাকে ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। তুই যখন তোর বয়ফ্রেন্ডের সাথে অপকর্মে লিপ্ত হয়েছিলি তখন কি ব্যথা পাসনি তুই? আমি কোনো প্রকার অপকর্মে লিপ্ত হইনি। তাহলে আমি কি ভুল দেখেছি? তুই আর জনি একসাথে ওর কেবিনে ঢুকেছিস, তারপর ভিতর থেকে আমার মুখ দিয়ে আসছে না। কাজের কথায় আয়। তুই শেষ কোন সময় রোগীর কাছে এসেছিলি? 11টার দিকে সব কিছু গুছিয়ে আমি নিচে চলে আসছি।
তখন কি রোগী বেডের উপরে আগের ন্যায় ছিল? হ্যাঁ, তবে আমি চলে আসার আগে তার ডান হাত হালকা করে রেসপন্স করছিল, কিন্তু ব্যাপারটা বুঝিনি, ভেবেছিলাম আমার চোখের ভুল। কত বড় ভুল করে চলে আসলি। তখন যদি বিষয়টা আমার সাথে শেয়ার করতে, তাহলে আজকে আর এমন ঘটনা ঘটতো না। আল্লাহ ভালো জানে পুলিশ অফিসার আকরাম সাহেব সকালে এসে কি বলে আমাদের। আজিজ সাহেব মেঘলাকে ছেড়ে নিজ কেবিনের দিকে হাঁটা ধরে। নিচতলার 443 নম্বর রুমটাই ওনার কেবিন। তিনি যে জানলার পাশে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালায়। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ওনার মাথায় আসছে না কোমা থেকে বের হই রোগী কোথায় চলে গেল, নাকি কেউ তাকে নিয়ে চলে গেছে। এমন রোগীকে কেনই বা কেউ কিডন্যাপ করবে, বুঝে উঠতে পারছে না আজিজ সাহেব। তিনি মোবাইলটা একবার হাতে নিয়ে আরেকবার টেবিলের উপর রাখে। তিনি ভীষণ চিন্তায় মগ্ন। পুলিশ অফিসার আকরাম সাহেব এমন একটা ঘটনা শুনে কি রিয়াক্ট করতে পারে বুঝতে পারছে না তিনি। সিগারেটটাও আজকে টেনশন দূর করতে পারছে না। অবশেষে আজিজ সাহেব ডিসিশন নেয় আকরাম সাহেবকে বিষয়টা জানাবে বলে। মোবাইলটা হাতে নেয়। উনি যখন নাম্বার ডায়াল করলো তখনই ভারী জুতোর খটখট শব্দ কেবিনে প্রবেশ করলো লোকটা। মোবাইল স্ক্রিনের উপর থেকে দৃষ্টি সরিয়ে এক নজর দেখায় চিনে ফেললো আজিজ সাহেব। শারীরিক দিক দিয়ে অনেকটা লম্বা এবং বেশ স্বাস্থ্যবানও আছে। বয়স 40-এর কম হবে না। লোকটা এসে একটা চেয়ার টেনে বসে। মাথা থেকে ফেল্টের টুপিটা খুলে টেবিলের উপর রাখে। আজিজ সাহেব লক্ষ্য করলো মোটামুটি বৃদ্ধ বয়সেও লোকটা নিজের ঘন কালো চুলগুলো ধরে রেখেছে। সামনে বসা লোকটার হাতের ইশারায় আজিজ সাহেব নিজের চেয়ারে স্থির হয়ে বসে। লোকটা মুচকি হেসে পয়েন্টে 34 রিভলভারটা বের করে কাচের টেবিলের উপর রাখে। পিস্তলটা দেখে আজিজ সাহেব ভয় পেয়ে যায়। লোকটা সিগারেট ঠোঁটে লাগায়, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, লাইটার সঙ্গে নেই। তিনি উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, লাইটার হবে? আজিজ সাহেব অ্যাপ্রনের পকেট থেকে লাইটারটা বের করে। লোকটা তার ডান হাত এগিয়ে দিলেই আজিজ সাহেব নিজে উঠে যেয়ে লোকটা সিগারেট আগুন জ্বালায়। লোকটা আবারও মুচকি হাসে। সিগারেটে লম্বা করে একটা টান দিয়ে ডান হাতটা টেবিলের উপর নাড়াচাড়া করতে করতে হঠাৎই বলে ওঠে, আমি সিসিটিভি ফুটেজ চেক করে যা দেখতে পেলাম তাকে খুঁজে বের করা আর সম্ভব নয়, চলে গিয়েছে সে। আজিজ সাহেব থরথর করে কাঁপছে। এসি রুমের ভিতরে ওনার কপালে খাম জমেছে। ওনার সামনে বসে থাকা লোকটা পুলিশ অফিসার আকরাম সাহেব, যার সাথে গত 6 মাস আগে দেখা হয়েছিল। এরপর আজকেই হঠাৎ দেখা। স্যার, আমি কিভাবে আপনার কাছে মাপ চাইলে আপনি আমাকে মাফ করবেন বলুন? হাতি মারা গেলেও লাখ টাকা, আবার জীবিত অবস্থায়ও লাখ টাকা। পিস্তলের বুলেট থাকলেও মানুষ ভয় পায়, আর বুলেট না থাকলেও ভয় পায়। বুলেটটা বিষয় না, তুমি কিভাবে কোন স্টাইলে মানুষকে ভয় দেখাতে পারো সেটাই হচ্ছে মূল বিষয়। স্যার, আপনার স্টাইল দেখে আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছি। সাধারণ একজন রোগীর কারণে আমার প্রাণ নিয়ে খেলা করবেন না প্লিজ। আকরাম সাহেব টেবিলের উপর জোরে বাড়ি মেরে ভারী কণ্ঠে বলে ওঠে, তোমায় কে বলেছে রাফি একজন সাধারণ রোগী ছিল? তার মতো ভয়ঙ্কর ক্রিমিনাল এই এশিয়া মহাদেশে আর একটাও নেই। কখনো রিক্কি ভাইয়ের নাম শুনেছ? এই রাফি হচ্ছে সেই রিক্কি ভাই, যে কিনা এক সময়কার কেজিএফ শহরে বাদশা ছিল। তুমি তাকে সাধারণ রোগী বলে সম্বোধন করছো? সাহস দেখে তো আমি অবাক। আকরাম সাহেবের মুখ থেকে এমন কথা শুনে বিষম খায় আজিজ সাহেব। তার বুকের ডান পাশ কাঁপাকাঁপি করছে। উনি এতদিন যাবৎ যার চিকিৎসা করে আসছে সে কোনো সাধারণ রোগী নয়, বরং বাস্তবিক অর্থে রাক্ষসের রাজা রিক্কি ভাই নিজেই। আজিজ সাহেবের হাই প্রেশার বেড়ে গেছে। তিনি নিজের বুক চেপে ধরেছে। ওই পাশ থেকে আকরাম সাহেব পানি ভর্তি গ্লাসটা এগিয়ে দেয় তার দিকে। এক ঢুক পানি গিলে শান্ত হন তিনি। ভারী নিঃশ্বাস ফেলার শব্দ আকরাম সাহেবকে ওই দিন রাতের ঘটনাটা মনে করিয়ে দিচ্ছে, যেদিন মৃত্যু তিনি অতি নিকট হতে অনুভব করেছিল। আজিজ সাহেব টেবিলের ড্রয়ের দিকে নিজের সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট জ্বালায়। আকরাম সাহেবের সিগারেটের তুলনায় ওর সিগারেটের মূল্য একটু বেশি। এটা দেখে আকরাম সাহেব কিঞ্চিত রাগান্বিত হয়। সেটা তিনি মুখে না বলে অঙ্গবাক্য বোঝানোর চেষ্টা করছে। বাইরে থেকে দরজার ঠকঠক আওয়াজ শুনে রুমের ভিতর অবস্থান করা দুজন ব্যক্তি সেদিকে লক্ষ্য করে দেখতে পায় যে মেঘলা নামের মেয়েটি
স্থির হয়ে দাঁড়িয়ে আছে, পদবিতে নার্স। আজিজ সাহেব অনুমতি দিল তাকে ভিতরে প্রবেশ করার জন্য। মেঘলা হেঁটে এসে টেবিল হতে কিছু দূর দাঁড়িয়ে আছে, মাথাটা তার নিচু করা। আকরাম সাহেব লক্ষ্য করলো মেয়েটি কান্না করছে। হঠাৎ এইভাবে মেয়েটির কান্না ওনাকে বেশ ভাবাচ্ছে। এই মেয়ে কোনো কারণ ছাড়া এইভাবে কান্না করার উদ্দেশ্য কি? মেয়েটা অস্থির হয়ে যায়। সে এসে আকরাম সাহেবের শরীরের সাথে শরীর স্পর্শ করে দাঁড়ায়। মেয়েটার স্বভাব চরিত্র ভালো বলে মনে হচ্ছে না, তাই আকরাম সাহেব জায়গা নিয়ে বসে। তবুও মেয়েটা শরীর ঘেঁষছে। এইবার আজিজ সাহেবের ধমকের সুরে বলে, মেঘলা, এটা তোমার বয়ফ্রেন্ড নয় যে তুমি ওনার সাথে এমন আচরণ করবে। তিনি তোমার থেকে বয়সে অনেক সিনিয়র। আশা করি বুঝতে পেরেছো। আর যেটা বলতে এসেছো সেটা বলে এখান হতে বিদেয় হও। মেয়েটা হালকা জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়ে। আকরাম সাহেবের দৃষ্টি বারবার মেয়েটার কোমরের দিকে যাচ্ছে। সে হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করার চেষ্টা করছে। আজিজ সাহেব আবারও বলে, মেঘলা, কিছু বলার থাকলে বলতে পারো। স্যার, বলেছিলাম যে আকরাম সাহেবের সাথে পার্সোনাল কিছু কথা বলার ছিল। আপনি যদি বাইরে যেতেন কষ্ট করে। আমার কেমনে দাঁড়িয়ে তুমি আমাকেই বাইরে যেতে বলছো? আমি বারবার অবাক হয়ে যাচ্ছি সাহস দেখে তোমার। আকরাম স্যার, আপনি ওনাকে একটু বলুন না বাইরে যেতে। আপনি বললে আজিজ স্যার নিশ্চয়ই চলে যাবে। আজিজ এখানেই থাকুক, যেটা বলার তুমি সামনাসামনি বলো। কিন্তু কিভাবে? স্যার যেটা বলেছে সেটাই হবে। তুমি সামনাসামনি বলো যা বলার। 503 নং রুমের রুগীকে এখনো পাওয়া যায়নি। যারা খুঁজতে গিয়েছে তারা নিরাশ হয়ে ফিরে এসেছে। আজিজ সাহেব কথাটা শোনা মাত্র ভয় পেয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। 2 কদম এগিয়ে নার্সের গালে কইসে 2টা চড় মারে। আকরাম সাহেবের কাছে বিষয়টা মোটেও ভালো লাগেনি, তাই তিনি বলে ওঠে, আজিজ, নিজ জায়গায় বসো। আর যেটা হওয়ার সেটা তো হয়েই গিয়েছে। মেয়েটি কান্নাকাটি শুরু করে দিয়ে আকরাম সাহেবের পা দুটো ধরে বসে বলে, স্যার প্লিজ আমার চাকরিটা বাতিল করবেন না। এখানে আমার কোনো হাত নেই। প্লিজ দয়া করুন আমায়। আমি আপনাদের সব কথা শুনবো, যা বলবো তাই করব। প্লিজ চাকরিটা বাতিল করবেন না। নার্সের কান্না সহ্য হয় না আকরাম সাহেবের, তাই তিনি মেয়েটা 2 বাহুতে ধরে উপরে ওঠায়। মেয়েটা আকরাম সাহেবের দিকে করুণ দৃষ্টিতে তাকাতেই আকরাম সাহেব মেয়েটার কানের কাছে যে নরম কণ্ঠে বলে ওঠে, চাকরির কিছু হবে না, তার জন্য একটা শর্ত রয়েছে। স্যার বলুন কি শর্ত? আমি রাজি আছি। শান্ত হও, এত অস্থির হওয়ার কিছুই নেই। ছোট শর্ত, আমাকে আর আজিজকে খুশি করার দায়িত্ব তোমার। শুধু আজকে রাতের জন্য রাজি থাকলে হ্যাঁ অথবা না। আকরাম সাহেবের অফার শুনে আজিজ বিস্মিত হয়। পুলিশ অফিসার হয়ে কেমনই কি বুঝে উঠতে পারছে না। মেয়েটা কোনো শঙ্কা ছাড়াই পিছনের দিকে হাঁটা ধরে। আকরাম সাহেব সেদিকে তাকিয়ে সিগারেটে লম্বা করে একটা টান দিল। আজিজের মনে হলো মেয়েটা শর্তে রাজি না হয়ে চলে যাবে, কিন্তু তার চিন্তাভাবনা সম্পূর্ণ পরিবর্তন করে মেয়েটা কেবিনের দরজা বন্ধ করে সামনের দিকে এগিয়ে আসছে। আকরাম সাহেবের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। অবশেষে আকরাম সাহেবের হাতের ইশারায় মেঘলা নামের মেয়েটি নিজের সতীত্ব বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যায়। এক পর্যায়ে তারা অশ্লীল কর্মে লিপ্ত হয়। রাতের প্রায় শেষ সময়, ভোরের আলো এখনো ফুটতে শুরু করেনি। একজন ভয়ঙ্কর আগন্তুক দৌড়তে দৌড়তে এসে গাজীপুরের প্রসিদ্ধ কবরস্থানের সামনে এসে থামে। মানুষ মারা যাওয়ার পর কেউ পুড়িয়ে ফেলে, আবার কেউ মাটি চাপা দিয়ে দেয়। রাতের অন্ধকারে কবরস্থানের নতুন একটা কবরের সামনে চিঠি হাতে দাঁড়িয়ে আছে কোনো এক আগন্তুক। উদ্দেশ্য তার কি জানা নেই, তবে আজকে অনেক পুরনো দিনের স্মৃতি তার মাথা চাড়া দিয়ে উঠছে। মাথা থেকে লম্বা হুডওয়ালা টুপিটা নিচে ফেলে চিঠিটা চোখের সামনাসামনি রাখে। একটা জ্বলন্ত মোমবাতি বাম হাতে তার, আর ডান হাতে চিঠি। মোমবাতির তীব্র আলো অন্ধকার কিছুটা দূর করেছে। সে মায়াবী কণ্ঠে পড়তে শুরু করে, দুনিয়ার সবাই বলে টাকা ছাড়া বেঁচে থাকা অসম্ভব, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া শান্তিতে মারা যাওয়াও অসম্ভব। আমি জানি না তুমি তাদের কী অবস্থা করবে যারা আমার পবিত্র দেহকে ভোগ করছে। তুমি মারা যাওয়ার আগে এমন নামে ভূষিত হবে যে তোমার নাম নিতে গেলেও মানুষ 10 বার চিন্তা করবে। চিঠিতে আর কিছু লেখা নেই। আগন্তুক চিঠিটা মোমবাতির আগুনে পুড়িয়ে কবরস্থান হতে বেরিয়ে হাঁটা ধরে গন্তব্যহীন নিরন্তরে। আজকের সকালটা
অন্য দিনের চেয়ে একেবারে আলাদা। কেমন যেন ফুটফুটে সুন্দর এক সকাল। ঘুম ভাঙতেই আলভির চোখ পড়ল পাশে জড়সড় হয়ে শুয়ে থাকা জান্নাতের দিকে। গত বছরই রফিক আজমের মেয়ে জান্নাতের সাথে ধুমধাম করে আলভির বিয়েটা সম্পূর্ণ হয়। ঘুমন্ত অবস্থায় মেয়েদের নাকি পুরীর মতো লাগে, যেটা এতদিন আলভি বিশ্বাস করত না। কিন্তু আজকে সুন্দরী বিকালে নিজ স্ত্রীর মনোমুগ্ধকর চেহারা দেখে ঠিকই বিশ্বাস করতে বাধ্য হয়েছে সে। আলভি বালিশের পাশ থেকে সিগারেটের প্যাকেট নিয়ে একটা সিগারেট জ্বালায়। বালিশের অন্য পাশ থেকে রিভলভারটা নিয়ে টেবিলের উপর রেখে জানালা ভেদ করে দূর আকাশের দিকে তাকায়। তার চোখের মাপ অনুযায়ী আকাশটা অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু এই আকাশ ছোট্ট না, বিশাল আকাশ। তবে যে কোনো বিশাল কিছুর সামনে দাঁড়ালেই নিজেকে সবসময় বড় বলে মনে হয়। আলভির প্রতিদিনকার অভ্যাস এটা। বাম হাতে সিগারেট, ডান হাতটা শর্ট প্যান্টের সামনের পকেটে থাকবে। নিয়মিত অভ্যাস চেঞ্জ হলো না। টেবিলের উপর থাকা মোবাইলটা ফোনটা ছিঁ ছিঁ শব্দ করে কেঁপে উঠল। আলভির দৃষ্টিভঙ্গ হয়। সে ফোনটা হাতে নিয়ে দেখে আকরাম সাহেব কল দিয়েছে। বিরক্তিকর লোকটা, যখন তখন কল দিবে, আর রিসিভ না করলে এক ঝুড়ি কথা শুনিয়ে দেয়। সিনিয়র অফিসার হওয়ার কারণে আকরাম সাহেবকে কিছু বলতে পারে না আলভি। মাঝে মধ্যে তো তার মনে চায় পিস্তলের বুলেট দিয়ে মাথাটা ঝাড়ঝাড় করে দিতে, কিন্তু ক্ষমতার অভাবে কিছুই করতে পারে না। আলভি হ্যালো বলতেই ওই পাশ হতে কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। আকরাম সাহেব নিজের মতো করে আলভিকে কিছু কথা শুনিয়ে দিল, কিন্তু আলভি কিছুই শোনেনি। সে রাস্তা দিয়ে দৌড়াতে থাকা লোকটার দিকে তাকিয়েছিল। মাথার চুলগুলো ঘাড় অব্দি ছাড়িয়ে এসেছে। মুখে লম্বা লম্বা ঘন দাড়ির জন্য চেহারাটা অতটা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে তার হাঁটার ধরন দেখে আলভির কিছুটা সন্দেহ হয়। রকি ঠিক এমনভাবেই হাঁটত। এটা আমার রকি নয় তো? প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে আলভির। ফোনের ওপাশ থেকে আকরাম সাহেবের চিৎকারের শব্দ শুনে আলভি জবাব দেয়, স্যার, আজকে ওই 1706 নম্বর ফাইলের কেসটা আবার ওপেন করব। হঠাৎ এমন ডিসিশন নেওয়ার কারণ কি? স্যার, রকি মারা যায়নি এখনো। সকালবেলা কি আজে বাজে বলছো তুমি? সেই শহরে অবস্থান করছে আমাদের চোখে ফাঁকি দেওয়ার জন্য। কখনো এক গলি থেকে অন্য গলিতে নিজেকে ছুটিয়ে চলেছে। তুমি কি তাকে দেখেছো? আমার বাসার নিচে দাঁড়িয়ে সিগারেট টানছে সে। তাহলে দ্রুত যে তাকে ধরে ফেলো। এত সহজ নয়। 2 বছর পর যেহেতু তার দেখা মিলেছে, সেহেতু তাকে আমি আমার মাইন্ড গেমের তাক লাগিয়ে দেব। পুলিশের চোখে ধুলো দিয়ে সে এতদিন নিজেকে মৃত দাবি করেছে। মৃত্যু কাকে বলে সেটা এবার আমি তাকে দেখাবো, তাও আবার অতি নিকট থেকে। রকি যদি সত্যি বেঁচে থাকে তাহলে কিন্তু এবার সে দুর্বলভাবে ফিরে আসেনি। নিশ্চয়ই ধারালো অস্ত্রের ন্যায় এসেছে। যা করবে দেখে শুনে। আলভি কল কেটে দিয়ে দ্রুত পায়ে তার হিস্ট্রি রুমে প্রবেশ করে, যেখানে ছোট থেকে বড় সকল মাফিয়া, গ্যাংস্টার, মনস্টার, ভিলেন, ক্রিমিনালদের নিয়ে লেখা ম্যাগাজিন আছে। কারো ফটো রয়েছে, আবার কারো ফটো নেই। সিরিয়াল কিলারের মতো প্রতিটা ছবির পিছনে রহস্যময় ওয়ার্ড সংখ্যা লেখা। রেড মার্কার দিয়ে সেফ জোন এবং বিপদ সংকেত আঁকা হয়েছে ভিন্ন জায়গায়। বড় টেবিলের উপর কেসের ফাইল পড়ে আছে। আলভি যে 2 বছর আগের 1706 নম্বর ফাইলটা বের করে টেবিলের ফাঁকা অংশে রাখে। অনেক পরিমাণে ধুলো ময়লা জমা আছে। ফাইলটা পরিষ্কার করে প্রথম পেজেই দেখা গেল রকির মৃতদেহের ফটোটা। এটা কি আসলেই রকির ফটো, নাকি পুলিশ অফিসার আফজাল 2 বছর আগের সেই সকালে মিথ্যা সংবাদ নিয়ে এসেছিল? জানা নেই। রকি শহর থেকে হারিয়ে যাওয়ার 1 মাস না যেতেই আফজালও হারিয়ে যায় শহর থেকে। সমস্ত দেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল ডেঞ্জারাস ক্রিমিনাল। রকি ভাই মারা গেছে। যাদের চোখে রকি ভালো ছিল তারা রকির জন্য চোখ ভিজিয়েছে, আর যারা রকিকে খারাপ নজরে দেখত তারা উল্লাস করেছিল। সময় নষ্ট না করে ফাইল নিয়ে বেরিয়ে যায় আলভি। দূরের যাত্রা, ঢাকা টু নার্সিংদি, যেখানে ভালো নাম করা একজন আর্টিস্ট রয়েছে, যাকে চেহারার বর্ণনা দিলে সে সম্পূর্ণ মানুষটাকেই আর্ট পেপারে এঁকে দেয়। আলভির মস্তিষ্কে একটা আইডিয়া এলো। রকি বর্তমানে দেখতে কেমন হয়েছে সেটা পরিচয় গোপন রেখে যে কোনো প্রফেশন দিয়ে মানুষের নজরে নতুন রকিকে খারাপ তৈরি করতে হবে। এটাই মূলত আলভির বর্তমান প্ল্যান। সে এখনো নিশ্চিত হয়ে ওঠেনি
রাস্তা দিয়ে দৌড়ে যাওয়া লোকটাই যে আসল রকি। রাজ নামের একটা ছেলে নির্জন রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, মূলত জীবন বাঁচানোর জন্যই সে দৌড়াচ্ছে। তার পিছনে একটা বাইক আসছে যার মধ্যে দুটো ছেলে বসা। এই ছেলে দুটোই মূলত রাজকে দৌড়াচ্ছে। রাজ দৌড়াতে দৌড়াতে এসে একটা স্কুটির সামনে থামে। স্কুটিতে হেলান দিয়ে রাজের গার্লফ্রেন্ড বর্ষা মাথাটা নিচু করে মোবাইল টিপছে। রাজ দু হাঁটুতে ভর দিয়ে জিভ বের করে কুকুরের ন্যায় হাঁপাচ্ছে। সেটা দেখে বর্ষা কিছু জিজ্ঞেস করতে যাবে এর আগেই রাজ বর্ষাকে নিয়ে স্কুটিতে উঠে স্টার্ট দেয়। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, রাজের পিছনে যে বাইকটা আসছিল সেটা এসে রাজের পথ আটকায়। বাইকের পিছনে বসা ছেলেটা কোমরের কাভার পয়েন্ট থেকে একটা পিস্তল বের করে রাজের কপাল বরাবর গুলি করে। এটা দেখে বর্ষা অস্থির হয়ে যায়। রাজ হেলে দুলে স্কুটি থেকে পড়ে যায়, সাথে বর্ষাও। রাজের কপাল বেয়ে তাজা রক্তগুলো চোখে মুখে লেখে একাকার। বর্ষা কোনো মতে স্কুটির নিচ থেকে উঠে দাঁড়ায়। তার বাম হাতে সামান্য ছিলে গেছে, সে ব্যথায় অস্থির হয়ে যাচ্ছে। বাইকের সামনে বসে থাকা ছেলেটা রোমান্টিক দৃশ্যতে বর্ষার অস্থিরতা দেখে মুচকি হাসছে। পিছন থেকে পিস্তল হাতে ছেলেটা সামনের ছেলেটাকে হাত দিয়ে ইশারা করছে বাইক স্টার্ট দেওয়ার জন্যে। বর্ষা কান্না কান্না ভাব করে বাইকের মধ্যে থাকা ছেলে দুটোকে ভালো করে দেখে নেয়। সারাদিন ঝাঁ রোদ ছিল, তীব্র আলোয় মাথার চুল পড়ে যাওয়ার অবস্থা। মানুষজন হাঁপিয়ে উঠেছিল আর মনে মনে দোয়া করছিল একটা ফোঁটা বৃষ্টির। কিন্তু এক ফোঁটা বৃষ্টির বিনিময়ে আরও ঝাঁঝালো হয়ে তাপ দিচ্ছিল সূর্য। ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল মানুষজনের অবস্থা। সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করে না। ঠিকই, সন্ধ্যা মেলাবার আগেই মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। বাতাস বইতে শুরু করে দিয়েছে। পরিবেশটা উত্তপ্ত থেকে ঠান্ডা হতে শুরু করেছে। সূর্যের তাপের ভয় সারাদিন যারা ঘর থেকে বের হয়নি তারা এখন বের হয়েছে শরীরে ঠান্ডা বাতাস লাগানোর জন্য। বনানীর 21 নম্বর রোডে এলাকার ছেলেপুলেরা ক্রিকেট খেলা জমিয়েছে। রাজেন্দ্র সাহেবকে নিয়ে রাস্তায় বের হয়েছে ইব্রাহিম। দুজনের ঠোঁটে দুটো জ্বলন্ত সিগারেট। এলাকার অনেকে তাকিয়ে রয়েছে এই দুজনের দিকে, কেননা এই মহল্লার সব লোকই এতদিন জেনে গিয়েছে ইব্রাহিম হচ্ছে ডেঞ্জারাস প্লেয়ার। সব সময় প্রোটেকশনের জন্য পিস্তল থাকে তার সাথে। এক কথায় বলতে গেলে বনানীর বাঘ হচ্ছে ইব্রাহিম, যার দাপটে এই এলাকাসহ আশেপাশের এলাকাগুলো কাঁপে। ছোট বড় সবাই সম্মানের চোখে সালাম দেয় তাকে। চট্টগ্রাম শহর থেকে পালিয়ে আসা অচেনা ইব্রাহিম আজকে ঢাকার মধ্যে অবস্থিত বনানী কাঁপায়। অনেক রাজনৈতিক নেতা এবং প্রফেশনাল মাস্তানগুলো ইব্রাহিমকে একেবারেই সহ্য করতে পারে না, তবে ইব্রাহিম কাউকে পরোয়া করে না। এরই মধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে লাগলো। রাজেন্দ্র সাহেব আর ইব্রাহিম যে টঙের দোকানে বসে, তাদের দুজনকে 2 কাপ চা দেওয়া হলো। এতক্ষণে দোকানে অবস্থান করা লোকগুলো ভয় পেয়ে বৃষ্টির মধ্যে অন্য দোকানে চলে যায়, যেটা দেখে রাজেন্দ্র সাহেব একটু বিস্মিত হলো। ইব্রাহিম মুচকি হেসে বলে, সামান্য বিষয়ে চমকে গেলে কি হবে? সামনে তো আরো অনেক কিছু অপেক্ষা করছে আপনার জন্য। 2 বছরে তো ভালোই নামডাক কামিয়েছো। রিক্কি ভাইয়ের মতো তো আর অত বড় হয়নি। নাজমুলের কাছে শুনেছিলাম ওর নাম রাফি। আপনার কি মনে হয় রাফি এখনো বেঁচে আছে? মুচকি হাসে রাজেন্দ্র সাহেব। হাতের সিগারেটটা শেষ হয়ে এসেছে। এটাই মনে হয় এই সিগারেটের শেষ টান ওঠার ঠোঁটের। দুজনের মধ্যে যাকে নিয়ে কথা হচ্ছে আসলে সে কোনো সাধারণ ব্যক্তি নয়। এক সময়কার কেজিএফ সহ শাসন করত রিক্কি ভাই, সকলের মাস্তানের মাস্তান, যার নাম নিতেই পতেঙ্গার সমুদ্র কাঁপে। কোনো এক রাতের আধারে নিজের কাজের লোক তার সাথে বেইমানি করে পিছনে ছুরি বসিয়ে দেয়। সেদিন রাতে 2টো ঘটনা ঘটে। রিক্কি ভাই ও শেষ হয়, তার সাথে কেজিএফ শহরটাও পায় নতুন বাদশা, যার নাম কিঙ্কর হায়দার। কি ভাবছেন রাজেন্দ্রদা? ইব্রাহিমের কথায় বাস্তবে ফিরে আসে রাজেন্দ্র সাহেব। দোকানদার একটা সিগারেট এনে দিলে সেটা ঠোঁটে চাপে তিনি। ইব্রাহিম নিজের পকেট থেকে লাইটারটা বের করে সিগারেটে আগুন জ্বালিয়ে দেয়। দোকানদারের মুখে হাঁ চলে গেল। বনানীর ডন ইব্রাহিম ভাই, তাও আবার কোনো এক লোককে নিজের লাইটার নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। বিষয়টা অনেক ভাবাচ্ছে। তাহলে কি এই লোকটা ইব্রাহিমের চেয়েও পাওয়ারফুল ক্ষমতার অধিকারী? সেদিনের ঘটনা নাজমুলের মুখ থেকে শুনে যতটা বুঝতে পারলাম, রাফি এখনো মারা যায়নি, বেঁচে আছে এখনো। তবে সে কোথায় সেটা তো সে নিজেই বলতে পারবে। তার যে গার্লফ্রেন্ড, কি যেন নাম, ও হ্যাঁ, শ্রাবণী, সে কোথায় এখন? তাকে পাওয়া গেলে রাফিকেও পাওয়া যাবে। কেননা শেষে তাদের উপর যখন হোয়াইট স্মোক পতিত হয়
তখন সেখানে আরও অনেকগুলো লোকের হাঁটার শব্দ শোনা যায়। তারাই বাঁচিয়েছে মূলত ওদের দুজনকে। শ্রাবণীকে পাওয়া গেলে রাফি কোনো ব্যাপার না। ইব্রাহিমের কথাগুলো অনেকটা মনোযোগ দিয়ে শুনল রাজেন্দ্র সাহেব। মন্দ বলেনি ইব্রাহিম, হতেও পারে শ্রাবণীকে পাওয়া গেলে রাফির সন্ধান এমনিতেই পাওয়া যাবে, কিন্তু সত্যি কি এটা সম্ভব? রাফি যেমন ভয়ঙ্কর একজন শাসক, ঠিক তেমনি সে রহস্যময় একজন মাইন্ড গেমার। তাকে কি এত সহজে খুঁজে পাওয়া যাবে? বাইরে চলেন, বৃষ্টি থেমে গেছে, বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে। ইব্রাহিমের অফার মন্দ হয়নি। বাইরে তাকায় রাজেন্দ্র সাহেব। বৃষ্টি থেমে গেছে, তবুও ঝিরিঝিরি কয়েক ফোঁটা পড়ছে। এতে কোনো বড় সমস্যা হবে না। দোকান থেকে বেরিয়ে যায় দুজন। দোকানদার সেটা লক্ষ্য করে নিজের ফোনটা বের করে একজন আগন্তুককে কল দিয়ে বিষয়টা বলে। আগন্তুক শুধু হাসে। এই হাসিতে মিশে আছে লাখো মানুষের রক্তের গন্ধ। আচ্ছা ইব্রাহিম, তোমার ওই পাগলা হাতি এখন কোথায়? নাজমুলের কথা বলছেন? সে তো এখন দিশেহারা হয়ে গেছে। ডায়মন্ড সিটিতে রাজত্ব করার খুব শখ ছিল তার, কিন্তু আফসোস হায়দার সবাইকে ব্যবহার করে পরবর্তীতে নিজের চাকর বানিয়ে ফেলেছে। তার মানে সে এখন ওখানে, যেখানে রাক্ষসের দুনিয়া? শুধু সে নয়, রফিক, আজম, নিলয়, নীলা সকলে রয়েছে সেখানে। তবে হায়দার ব্যতীত কেউ ডায়মন্ডে হাত দিতে পারে না। তাহলে রাফির সাথে বেইমানি করে লাভ হলো কি? সেটা তো জানি না। এগুলো বাদ দিয়ে আপনার কথা বলেন, বিজনেস কেমন চলছে? বর্তমান বাজারের যে অবস্থা, ডায়মন্ডের চাহিদা একেবারেই কমে গিয়েছে। কেজিএফ যখন রাফির হাতে ছিল তখন তো ডায়মন্ডের চাহিদা বিশাল পরিমাণে ছিল, কিন্তু এখন তেমন প্রভাব পড়ছে না। বলতে না বলতেই বৃষ্টির ফোঁটা ঘন হয়ে পড়তে শুরু করেছে। ইব্রাহিম সঙ্গে সঙ্গে ছাতা মেললেন। রাজেন্দ্র সাহেব জিজ্ঞেস করল, ছাতা পেলে কোথায়? বাসা থেকে বের হওয়ার সময় তো তোমার সঙ্গে ছাতা ছিল না? দোকানদারের কাছ থেকে নিয়েছি। রাজেন্দ্র সাহেবের হাতের ইশারায় ইব্রাহিম ছাতা বন্ধ করে ফেলে। ইব্রাহিম প্রশ্ন করতে তিনি আনন্দিত গলায় বললেন, বৃষ্টি যাত্রা খুবই শুভ হয়। রাফির মতো ডেঞ্জারাস ক্রিমিনালকে মারার জন্য নাজমুলকে আমার সঠিক বলে মনে হয়নি, তবুও সে গুলি চালিয়েছে। রাফির ভয় শেষ হয়েছে। এবার হায়দারকে মারার জন্য যাকে ঠিক করছো, সে কি পারবে কাজটা সম্পূর্ণ করতে? যার কাছে যাচ্ছি তার নাম রকি। নতুন মাল, তবে দারুণ ডেলিভারিতে। সরাসরি শত্রুর বুকে আঘাত করে, রাজশাহীর দিকে খুন খারাপি করে বেড়াতো। তার নামে অনেক কেস জমা হওয়ায় ঢাকা শহরে চলে আসে। তোমার কি মনে হয় রকি নামের ছেলেটা হায়দারকে শেষ করতে পারবে? সেটা না হয় তার সঙ্গে কথা বলেই বুঝতে পারবেন। কথাটা বলে ইব্রাহিম একটা রিক্সা নিল। বৃষ্টিতে রিক্সায় করে চলার মজাই নাকি আলাদা। দুজন রিক্সায় ওঠার পর পর মুষলধারে বর্ষণ শুরু হলো। রাজেন্দ্র সাহেব উৎফুল্ল মেজাজে বললেন, মোটামুটি ভালোই বর্ষণ হচ্ছে, তাই না ইব্রাহিম? ভিজে যাচ্ছি আমি। আমার সিগারেট শেষ হয়ে গেছে, তোমার কাছে একটা হবে? এই বৃষ্টিতে সিগারেট টানার মজাই আলাদা, আমি এটা মিস করতে চাই না। আপনার মস্তিষ্কে সবসময় কি এগুলোই ঘোরাঘুরি করে? লাইফের চিল মুডগুলো আমি সবসময় পালন করার চেষ্টা করি। আজকে 2 বছর পূর্ণ হলো রাফি আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। তাকে মনে রাখার জন্য একটা সিগারেটই যথেষ্ট। ইব্রাহিম তার সিগারেটের প্যাকেটটা বের করে দেখে 2টা সিগারেট রয়েছে। সে একটা রাজেন্দ্র সাহেবকে দিয়ে নিজেও জ্বালায়। আসলে কি বৃষ্টির সাথে সিগারেটের কোনো স্বাদ পাওয়া যায়? তাদের রিক্সা চলতে শুরু করে পরিচিত রাস্তায় অপরিচিত আগন্তুকের উদ্দেশ্যে। বিকাল 4:40 বাংলাদেশের সবচেয়ে বড় টিভি রিপোর্টার জয়ন্তিকা দাসের সামনে বসে আছে পৃথিবীর শ্রেষ্ঠ কাহিনী উপস্থাপক কামাল চক্রবর্তী। সকাল 10টা থেকে শুরু করে 2টা পর্যন্ত সময় 4 ঘন্টা হয়েছে। কামাল সাহেব কেডিএফ চ্যাপ্টার 1 মানে মাস্টার মাইন্ড গেমার ইজ ব্যাগের বাস্তব কাহিনী তুলে ধরেছেন। 2 ঘন্টা রেস্ট নিয়ে আবারও তিনি বসেছেন চ্যাপ্টার 2 শেষ করার জন্য। কেননা গল্পে রাফি এবং শ্রাবণীর শেষে কী হয়েছিল সেটা জানার জন্য জনগণ অপেক্ষা করে আছে। সত্যিই কি তারা দুজন বেঁচে আছে নাকি মারা গেছে সেটা বলার জন্যই মূলত বসে আছেন কামাল চক্রবর্তী। তিনি চায়ের কাপে চুমুক দিল। ওই পাশ থেকে শোনা গেল, ডায়মন্ড সিটি মানে তো বুঝলাম, কিন্তু রানী মারা যাবার পর সেখানকার বাচ্চার কি হয়েছিল? রানীর সঙ্গ না পেয়ে সেখানকার বাচ্চা হারিয়ে গেছিল কোনো এক নিঃসঙ্গ শহরে। এখনো ফিরেনি সে? চুপ করে অবস্থান করছে সেই শহরে। রানী ছাড়া ফিরবে না সে।
এটাই তার মূল বক্তব্য। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে ওই কালো রাতের আধারে শ্রাবণী মারা গিয়েছে? হি 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 হি। বইয়ের ভেতরে যেটা লেখা রয়েছে সেটা আমি উল্লেখ করেছি। শ্রাবণী মারা গিয়েছে কিনা সেটা তো এখানে লেখা নেই, তবে আমার মনে হয় রাফি এবং শ্রাবণী এখনো বেঁচে আছে। তাহলে ওরা দুজন এখন কোথায়? সেই কাহিনীটা জানতে চাই সবাই। রক্তের সাথে মিশে আছে এই কাহিনী। শুনতে কষ্ট হবে, সামনে যেতে চাইলে আবারও পিছনে আসতে হবে। সেখানে মানুষের রক্তের চেয়ে পশু রক্তর মূল্য অনেক বেশি। জয়ন্তিকা দাসের চোখ জোড়া ছোট হয়ে এসেছে। কামাল সাহেবের কথার মধ্যে ভীষণ পরিমাণ রহস্য লুকিয়ে আছে। ওনার কথা শুনে যে কোনো মানুষের মনে কৌতূহল জাগবে, এটাই স্বাভাবিক। কেননা তিনি তেমনভাবেই কাহিনীগুলো উপস্থাপনা করছেন। এইবার কামাল সাহেব চ্যাপ্টার 2 এর 3য় পৃষ্ঠা থেকে উপস্থাপন করতে শুরু করলেন। এমন এক কাহিনী যেটা এই পৃথিবীর মানুষ আগে কখনো শোনেনি। ভয়ঙ্কর ওই হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো কাহিনী, যেখানে বনের রাজা সিংহ নয় বরং কুকুর। মুষলধারে বৃষ্টি থেমে গিয়েছে এতক্ষণে। আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন হলেও কিছু কিছু মেঘ এখনও রয়ে গিয়েছে। জানা নেই আবারও বৃষ্টি হবে কিনা, তবে এখন হবে না এটা শিওর। ইব্রাহিমদের রিকশা এসে থামে পুরনো এক গোডাউনের সামনে। ভাড়া মিটিয়ে ওরা দুজন গোডাউনের ভেতরের দিকে হাঁটা ধরে। পরিত্যক্ত গোডাউন এটা। 2001 সালের সেপ্টেম্বর মাসের দিকে আগুন লেগে সমস্ত কোম্পানি ধ্বংস হয়ে যায়। এরপর থেকে এই গোডাউনটা এলাকার বড় বড় মাস্তানেরা রাজত্ব করেছে। ইব্রাহিম এবং রাজেন্দ্র হাঁটতে হাঁটতে ভিতরের সাইডে প্রবেশ করে। আশেপাশের জিনিসপত্রগুলোর উপর ময়লার আস্তরণ পড়ে আছে। পুরা গন্ধ ভেসে আসছে এখনো পর্যন্ত। রাজেন্দ্র সাহেব পকেট থেকে রুমাল বের করে নাক চেপে ধরল, কেননা ঝাঁঝালো একটা গন্ধ এসে তার নাকে স্পর্শ করছে। ইব্রাহিম স্বাভাবিকভাবেই হাঁটছে। সিগারেটের অভাবে অবশ্য রেগে আছে ইব্রাহিম। বৃষ্টির মধ্যে সিগারেটে থাকা অবস্থায় রাজেন্দ্র সাহেব সবগুলো সিগারেট একাই শেষ করে ফেলেছে। ওনার চেহারায় রাগের লাল আভা ফুটে উঠেছে, তবে রাগ প্রকাশ করতে পারছে না। রাজেন্দ্র সাহেব সেটা দেখে মজা নিচ্ছে আর মুচকি হাসছে। এক সময় তারা গোডাউনের মেন রুমের ভিতর চলে যায়, যেখানে পা তুলে বসে আছে একটা ছেলে। ভয়ঙ্কর সেই চেহারা, যেটা দেখে সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে। মুখ ভর্তি ঘন কালো দাড়ি, চুলগুলো স্ট্রেট করা, ঘাড় অবধি চলে গিয়েছে। ঠোঁটের এক কোণে তার জ্বলন্ত সিগারেট। ডান হাতে রয়েছে বিধ্বস্ত M79। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে দুজন রক্তাক্ত যুবক। তাদের হাতে দুটো পেছন থেকে শক্ত রশি দিয়ে বাঁধা। ইব্রাহিম যে একটা চেয়ার টেনে বসে। রাজেন্দ্র সাহেব সরু চোখে তাকিয়ে আছে ভয়ঙ্কর সেই ছেলেটার দিকে। ছেলেটা তার হাতে থাকা M79 বন্দুকটি রিলোড দিয়ে নেয়। ডান পাশে হাঁটু গেড়ে বসে থাকা যুবকের বুকের ঠিক মাঝখানে বন্দুকের নল তাক করে রেখেছে। যুবকটি জীবন ভিক্ষার জন্য কান্নাকাটি করছে, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। মুহূর্তের মধ্যে ছেলেটা তার ট্রিগারে আস্তে করে চাপ দেয়। যুবকের বুক ভেদ করে বন্দুকের বুলেটগুলো বের হয়ে পেছনের দেয়ালে যে পতিত হয়। কয়েক ফোঁটা রক্ত ছিটকে এসে তার চোখে মুখে লাগে। সে লাথি মেরে লাশটি নিচে ফেলে দেয়। বাম পাশের ছেলে এটা দেখে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলেছে। বন্দুকটা টেবিলের উপর রেখে ভয়ঙ্কর সেই ছেলেটা স্টাইলিশ চশমার ফাঁক দিয়ে ইব্রাহিম এবং রাজেন্দ্র সাহেবকে দেখে নেয়। মাথার রুমালটা হাতে নিয়ে মুখমণ্ডল লেগে থাকা রক্ত পরিষ্কার করতে করতে সে বলে ওঠে, বড় মাফিয়া হওয়ার চেয়ে গলির পাতি মাস্তান হওয়া অতি উত্তম। কেননা বড় বড় মাফিয়ারা যখন কঠিন কাজ করতে না পারে তখন তারা পাতি মাস্তানগুলোকেই স্মরণ করে। কথাটা বলেই সে আরেকবার তার বন্দুক চালায়, কিন্তু বুলেট যে কারো বুকে কিংবা মাথায় লাগেনি। আবার বন্দুকের বুলেট নষ্ট হয়নি। শোনা গেল শুধু কারো গলা চিরে চাপা আর্তচিৎকার। সবাই সেদিকে তাকিয়ে দেখতে পায় যে বাম পাশের ছেলেটা তার
পুরুষ সঙ্গ চেপে দাঁড়িয়ে আছে। রাজেন্দ্র সাহেবের চোখে জোড়া রসগোল্লার মতো বড় হয়ে গিয়েছে। একটা মানুষ কতটা ভয়ঙ্কর হলে সে অন্য জনের পুরুষ অঙ্গে গুলি করতে পারে। বন্দুক চালানোর সময় তার হাতে একটুও কাঁপেনি। ইব্রাহিমের হালকা ধাক্কায় রাজেন্দ্র সাহেব নিজেকে ঠিক করে আবারও সরু চোখে তাকায়, কারণ তিনি শুনতে পায় ভয়ঙ্কর ছেলের ভয়ঙ্কর মুখের বাণী। শোন মাসুদ, তোকে একেবারে না মেরে এখনই ছেড়ে দিচ্ছি কেন জানিস? যাতে করে শহরের মানুষ তোকে দেখে মনে রাখে এই রকির জিনিসে যে হাত দেয় সে তার এই অবস্থা করে। ওই লেডি পুলিশ অফিসারের দিকে যে চোখ তুলে তাকাবে আমি তার এমন অবস্থা করব। ছেলেটার নাম রকি, শহরের নতুন এসেছে, নতুন পরিচয়ে। বেশি দিন হয়নি, হাতের নিশানা ভালো ছিল, তাই টিকে গিয়েছে মাস্তানি জগতে। তার নিজস্ব লোক আছে দুজন, এই দুজনকে নিয়েই তার গ্যাং তৈরি হয়েছে। শহরের বুকে বর্তমানে রকি মানেই একটা হাঙ্গামা। ছোট থেকে বড় সবাই তাকে শ্রদ্ধা করে। অবশ্য তার একটা মোক্ষম কারণও রয়েছে, সেটা হলো রাজনৈতিক নেতাদের সাথে তার ওঠা বসা। যখন তখন পিস্তল চালিয়ে দেয় সে, তবে কিভাবে যেন পুলিশ কেস থেকে বেঁচে যায়। বাঁচবে নাই বা কেন, রাজনীতি করে যে সে। তারপর মিস্টার ইব্রাহিম, দিনকাল কেমন চলছে? রকির কথায় মুচকি হেসে জবাব দেয় ইব্রাহিম। আমার দিনকাল তো সব সময় ভালো চলে, তোমার হালচাল কেমন? হি হি হি, সামনাসামনি তো দেখতেই পাচ্ছেন। ভাবছি এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচন করব। এর চেয়ে বড় অফার রয়েছে, চাইলেই গ্রহণ করতে পারো। আপনাদের কাছে দেওয়ার মতো কিছু থাকলে এখানে আসতেন না, অবশ্যই আমাকে ডাকাতেন নিজের আড্ডায়। রকির এমন চৌকস কথা শুনে রাজেন্দ্র সাহেব মুগ্ধ হয়। তিনি কেশে গলাটা ঠিক করে নেয়। রুমের মধ্যে বর্তমানে 3 জন অবস্থান করছেন। পরিবেশ সিগারেটের গন্ধ মম করছে। কিছুক্ষণ আগে খুন হওয়া যুবকের রক্তের গন্ধে বমি চলে আসার মতো অবস্থা হয়েছে। ইব্রাহিমের পাশে বসা নতুন ব্যক্তিকে দেখে রকি মনোযোগে পর্যবেক্ষণ করল। রাজেন্দ্র সাহেবের চোখে কিসের এক বিষাদ। ওনার খোঁচা খোঁচা দাড়ি ভরা রুক্ষ গালে মশার ঠোঁটের শক্ত স্পর্শ। রাজেন্দ্র সাহেব মশা তাড়িয়ে টেবিলের উপর থেকে একটা সিগারেট জ্বালালো। তোমাকে অফারটা ইব্রাহিম নয়, আমি করছি। অপরিচিত আগন্তুকের অফারে আমি রাজি হব কেন? বিশ্বাস করতো ইব্রাহিমকে? আমি সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কাউকে বিশ্বাস করি না। বিশ্বাস না করলে তো বড় কিছু হতে পারবে না। ছোট মরিচে কিন্তু ঝাল বেশি, আর আমি মনে করি যার নাম কামানোর সেটা আমি কামিয়ে ফেলেছি, নয়তো আপনাদের মতো লোকেরা আমার আড্ডায় আসতো না। আড্ডা কারো বাপের হয় না, নিজের আড্ডা নিজেকে বানিয়ে নিতে হয়। রকি তার বাবাকে সে ছোট্টবেলায় হারিয়েছে। কারো মুখে বাবা ডাকটা শুনে তার হৃদয়ে আঁচড় লাগে। রাজেন্দ্র সাহেবের মুখে এখন বাবা শব্দটি শুনে তার মনে পড়ে যায় ওই দিন রাতের কথা। চোখজোড়া বন্ধ করলেই ভেসে ওঠে কালো রাতের আধারে পেছন হতে ছুরি এবং সামনে থেকে পিস্তল চালানোর দৃশ্য। রকি তার 2 হাতের আঙুলগুলো ফুটিয়ে কোমর গুজে পিস্তলটা বের করে টেবিলের উপর নাড়াচাড়া করতে করতে বলে, কাকে টপকাতে হবে সেটা বলে কেটে পড়ুন, আর ছবি থাকলে সেটা দিয়ে যাবেন। তোমার পারিশ্রমিক কেমন? আপনার পাশের জন মানে ইব্রাহিম ভাইকে জিজ্ঞাসা করেন, তিনি ভালো বলতে পারবেন। রাজেন্দ্র সাহেব টেবিলের দিকে তাকাতেই ইব্রাহিম রকিকে উদ্দেশ্য করে বলে ওঠে, রকি, কাজটা কিন্তু অনেক কঠিন। এই রকির কাছে কোনো কাজই কঠিন নয়। আপনি বলুন, আমি আমার মস্তিষ্কে ঢুকিয়ে রাখছি। KGF, শহরের বর্তমান বাদশা হায়দারকে শেষ করতে হবে, বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। রকি উচ্চ স্বরে হেসে ওঠে, যেটা শুনে ইব্রাহিম এবং রাজেন্দ্র একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখাচোখি করলো। রকির মাথায় কোনো প্রকার টেনশন নেই, এটা তার অঙ্গভঙ্গিতে বোঝা যাচ্ছে। সে তার হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা ফেলে দেয়, যেটা সে কিছুক্ষণ হলো জ্বালিয়েছে। 2 টানও দেয়নি এখনো পর্যন্ত। রকি হাসি থামায়, টেবিলের উপর ভর দিয়ে রাজেন্দ্র সাহেবের দিকে সামান্য ঝুঁকে বলে ওঠে,
কাজটা আমার জন্য কোনো ব্যাপার না, তবে রিস্ক আছে অনেক। আমি করে দিব, কোনো সমস্যা নেই। তাহলে তো বেশ হয়ে গেল। এইবার বলো কি চাও তুমি? পাশ থেকে ইব্রাহিমের হাসি উজ্জ্বল কণ্ঠ শুনে রকি সেদিকে তাকিয়ে এমন একটা কথা বলে যেটা শুনে নিমিষেই দুজনের চেহারায় অন্ধকার নেমে আসে। কারণ রকি এই কাজের বিনিময়ে চেয়েছে কেজিএফ শহর থেকে বেরিয়ে আসা 20% ডায়মন্ড শেয়ার, যেটা দিতে নারাজ রাজেন্দ্র সাহেব। উনি বসা থেকে উঠে দাঁড়ায়, সাথে সাথে ইব্রাহিমও। রকি কোমরে বাঁকা করে দাঁড়িয়ে যায়, তার চোখে মুখে এখন টাকার নেশা বিদ্যমান। ভয় পেয়ে গেলেন নাকি মিস্টার রাজেন্দ্র? আমি ভয় পাই না, মানুষকে ভয় দেখাই। তাহলে ডায়মন্ডের শেয়ার আরও 10% বাড়িয়ে মোট 30% করে আমাকে ভয় দেখান। সেরকম ইচ্ছে আমার কোনো নেই। ডায়মন্ডের শেয়ার ব্যতীত যা চাও তুমি সেটাই দেবো আমি। ক্ষমতা, টাকা, নারী, যা চাইবে সেটাই পাবে। রকি একটা সিগারেট জ্বালিয়ে কিছুক্ষণ ভাবলো। তার চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। অনেক সময় মানুষজন তাকে ব্রেন হ্যাকার বলে সম্বোধন করে, কারণ তো একটাই, রকির মাস্টার মাইন্ড গেম। সে রাজেন্দ্র সাহেবের কথায় সায় দিয়ে বলে, ক্ষমতা, টাকা, নারী, এই তিনটাই চাই আমার। সামনের নির্বাচনে আমার বিরুদ্ধে যে নির্বাচন করবে এমন কোনো মায়ের ছেলে দেখতে চাই না আমি। রাজেন্দ্র সাহেব পকেট থেকে অর্ধ ভেজা চেক বুকটা বের করে সেখানে কিছু টাকার পরিমাণ লিখে সাইন করে সেটা রকির দিকে এগিয়ে দেয়। রকি সরু চোখে তাকিয়ে চেকটা নিয়ে দেখে 50 লক্ষ টাকার পরিমাণ লেখা রয়েছে। রকি খুশি হয়ে হ্যান্ডশেক করার উদ্দেশ্যে রাজেন্দ্র সাহেবের দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিলে রাজেন্দ্র সাহেব অ্যাটিটিউড দেখিয়ে হাত দুটো প্যান্টের পকেটে ঢুকে স্থির হয়ে দাঁড়িয়ে বলে, এখানে তোমাকে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কাজ শেষের 40 গুণ টাকা তোমাকে দেওয়া হবে। ক্ষমতা পেয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে। আর নারী, প্রতি রাতে নতুন আগন্তুকের সাজে সজ্জিত হয়ে একজন করে আসবে তোমার কাছে। তবে সঠিকভাবে কাজটা শেষ করা চাই আমার, নয়তো আপনি নাকে তৈল লাগিয়ে ঘুমিয়ে পড়ুন, বাকি চিন্তা আমার। তবে নিজের জবান রাখার চেষ্টা করবেন, নয়তো হি হি হি। হায়দারের মতো ভয়ঙ্কর বাদশাকে মারার সাহস যেহেতু জেগেছে, সেহেতু আপনার অস্তিত্বে বিলীন করতে আমার বেশি সময় লাগবে না। রাজেন্দ্র সাহেব কথা বাড়ায় না, সিগারেট টানতে টানতে বেরিয়ে যায়। ইব্রাহিম এসে রকির কাঁধে হাত দিয়ে বলে, যাত্রা শুরু করো অতি দ্রুত, কেননা সামনে হায়দারের সৈন্য সংখ্যা বেড়ে যাবে। হায়দার যতই ভয়ঙ্কর হোক না কেন, তার সৈন্য সংখ্যা যতই বৃদ্ধি হয়ে যাক না কেন, আমি রকি কথা দিচ্ছি ওর শহরে যে তাকে কুকুরের ন্যায় মারব, তাও আবার সকলের সামনে। সেটা আমি জানি তোমার রাগ সম্বন্ধে, আর সেখানে যাওয়ার পথ আমার লোক তোমাকে জানিয়ে দিবে। হি হি হি, মনে হয় না সেটা আমাকে জানিয়ে দিতে হবে। মানে তুমি কি ডায়মন্ড সিটিতে গিয়েছো আগে কখনো? সেটা আপনার কাছে রহস্য হয়েই থাকুক। ইব্রাহিম রকির কাঁধ থেকে হাতটা নামিয়ে বেরিয়ে যায় পুরনো গোডাউন থেকে। ভেতরে রয়ে যায় রকি নামক একটা দেহ। সে বাহিরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরলেই বাক্সের পেছন থেকে একটা সুন্দরী মেয়ে বেরিয়ে আসে রকির সামনে। হঠাৎ করে মেয়েটি রকির সামনে চলে আসে। রকি সেটা লক্ষ্য করেনি, যার কারণে সে সামান্য ভয় পেয়ে যায়। ভালো করে তাকালেই সে দেখতে পায় যে মেয়েটা তার অতি পরিচিত। গোডাউনের দক্ষিণ পাশে রকি নিজের থাকার জন্য গোপন কামরা তৈরি করেছে, যেখানে সে পার্সোনাল টাইম কাটাতে পারবে। সেই সুন্দরী মেয়েটাকে নিয়ে ওই কামরাতে চলে যায়। কিছুক্ষণ পরেই শুনতে পাওয়া গেল কামরার ভেতর থেকে কারোর আত্মচিৎকার। আকাশে তাজা সূর্যের তীব্র আলো শকুন আর গাংচিলের ডানা ঢেকে রেখেছে আকাশটাকে। বাতাসে মিশে আছে রক্ত এবং বারুদের গন্ধ। চারদিকে মিঠে কড়া রোদ ছায়ার বসন্তের আমেজ। অথচ একই এলাকার ব্যতীত অন্য অন্য শহরে বর্তমান আষাঢ় মাসের শেষ শ্রাবণের শুরু। দূর লক্ষ্যে একজন ছেলে রাইফেল হাতে দাঁড়িয়ে আছে। বয়স তার বেশি না, 17-18 হবে হয়তো। হাফ হাতার নীল শার্টের ধুলো ময়লা লেগে আছে। তার নরম হাতে রাইফেলটি বেমানান লাগছে।
তবু কিছু করার নেই, পরিস্থিতি তৈরি করেছে তাকে। তার ভেজা কালো কুচকুচে শরীরে ঝিকমিক করছে সোনালি রোদ। অলস দুপুর রাস্তার পাশের একটি বিদ্যুৎ তারের উপর থেকে নিঃসঙ্গ এক কাক হঠাৎ জরুরি আবেদনের সুরে কাকা করে ডেকেই উঠেছে। ছেলেটা চোখ তুলে তাকাতেই দেখতে পায় যে একজন অন্য মনস্ক বাচ্চা হেঁটে আসছে। লোহার তৈরি পোশাক তার বেশ শক্তপোক্ত। পিস্তল কিংবা বন্দুকের বুলেট তার শরীরে লাগলেও তার কিচ্ছু হবে না, এমন লোহার তৈরি তার পোশাক। মাথায় লম্বা চুলগুলো পিছনের দিকে ঝুঁটি করে বাঁধা অবস্থায় রয়েছে। গালের বিভিন্ন অংশে ঘন দাড়িগুলো সাদা আকৃতি ধারণ করেছে। কাছ থেকে দেখলে বোঝা যায় তার বয়স বৃদ্ধি পেয়েছে। বয়সের তুলনায় সে এখনো নিজের যৌবন ধরে রেখেছে। বন্দুক হাতে হেঁটে আসছে সে। লম্বা নিঃশ্বাস তার মদের গন্ধে বিদ্যমান। সামনের দেয়ালের টার্গেট প্র্যাকটিসের জন্য তার শীর্ষ বিন্দুকে একজন যুবককে ঝুলিয়ে রাখা হয়েছে। তার হাতে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছে। এখনকার সবাই যুবকটাকে এক নামে চিনে নিলয়। গত 2 বছর ধরে সে কারাগারে বন্দী অবস্থায় ছিল। বর্তমানে এখানে যা কিছু হচ্ছে চোখের সামনে সব কিছু অবস্থান হচ্ছে কেডিএফ, যার পূর্ণ রূপ কলার ডায়মন্ড ফিল্ডস। এখানকার বর্তমান বাদশা হায়দার। সেই ব্যক্তিটাই হায়দার যার শরীরে লোহার পোশাক পরিধান করা। রিক্কি ভাইকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখনই হঠাৎ করে আবির্ভাব ঘটে নিলয়ের। সে সমস্ত শহরে রাজত্ব করতে শুরু করে। তখন তার রানী ছিল নীলা। নিলয়ের নেতৃত্বে আবারও শুরু হয় মাইনিংয়ের কাজ। এক রাতে 400 কোটি টাকার ডায়মন্ড পাচার করা হয় বর্ডার দিয়ে বার্মাতে। আস্তে আস্তে নিলয় টাকা এবং ক্ষমতার নেশে আসক্ত হয়ে যায়। ডায়মন্ড সিটির সমস্ত জনগণের উপর সে তার বাহিনী দিয়ে আক্রমণ শুরু করে। দুবেলা খাবার খাওয়ার সুযোগ না দিয়ে সে মাইনিংয়ের কাজ করাতো এবং সেখানে হতে ডায়মন্ডের উৎপত্তি হতো। এইভাবে চলছিল দিনকাল। তবে সেটা বেশি দিন টিকেনি। রিক্কি ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে হায়দার বসে না থেকে হঠাৎই কেডিএফের উপর আক্রমণ করে। কোনো প্রস্তুতি ছাড়া এমনভাবে আক্রমণ নিলয় বুঝে উঠতে পারেনি। দুদিকের সৈনিক হতাহত হয়ে এক পর্যায়ে নিলয় তার সামাল দিতে ব্যর্থ হয়। 53 দিনের রাজত্ব থেকে বহিষ্কার হয়ে কারাগারে বন্দী হয়। আজকে প্রায় 2 বছর পর নিলয়কে কারাগার থেকে বের করা হয়েছে। সিটির সমস্ত শ্রমিকগুলো কাজ বাদ দিয়ে এসেছে নিলয়কে কি শাস্তি দেয় হায়দার সেটা দেখার জন্য। নিলয় আশেপাশে তাকায়, রাইফেল তাক করে। বেশ কিছু সৈনিক দাঁড়িয়ে আছে, তাদের আঙুল ট্রিগার পর্যন্ত রাখা। অনুমতি দিলেই যেন ট্রিগারে চাপ দিয়ে দিবে। কিছুদিন যাবৎ ডায়মন্ড সিটির বেশ গরম পড়েছে, অথচ সময়টা শীতকাল। কথাটা শুধু এখানেই গ্রহণযোগ্য, কেননা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বর্তমানে বর্ষাকাল। হায়দার একটি সৈনিককে চোখ দিয়ে কিছু একটা ইশারা করতেই সে দৌড়ে যেয়ে চেয়ার নিয়ে আসে। হায়দার চেয়ারে স্থির হয়ে বসে, বাম হাত দিয়ে বন্দুকটি মাটিতে চেপে ধরল। তার শরীরের সমস্ত ভর এখন বন্দুকের উপর। হুইস্কির বোতলে কয়েকটা চুমুক দিতে দিতে তার চোখ পড়ল কতগুলো জনগণের মধ্যে নিচে বসে থাকা অন্ধ এক বৃদ্ধ লোকের দিকে, যেটা দেখে মুহূর্তের মধ্যে হায়দারের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ওর পাশে অবস্থান করা একটি সৈনিক বৃদ্ধ লোকটাকে টেনে হিচড়ে হায়দারের সামনে এনে দাঁড় করায়। হায়দার হুইস্কির বোতলে শেষ চুমুক দিয়ে বন্দুক হাতে উঠে দাঁড়ায়। এই নাজিবুর, নিলয়কে নিচে নামিয়ে তার হাত পা থেকে শিকল খুলে দে।
কথাটা বলতে বলতে হায়দার নিজের লম্বা বাম্বু সিগারেট চালাতে ব্যস্ত হয়ে যায়। নিলয়কে ছেড়ে দেওয়ার কথা শুনে উপস্থিত সকলে অবাক হয়ে যায়। নাজিবুর নামের সৈনিকটা নিজ জায়গা হতে নড়ে না। হায়দার সামনে তাকিয়ে যখন দেখতে পায় নিলয় এখনো উপরে ঝুলে আছে, তখন সে রেগে বলে, আমার কথা কি বুঝতে তোর অসুবিধা হচ্ছে নাজিবুর? নাজিবুর কিছু বলতে গেলে তার আগেই নিলয় বলে ওঠে, আমি যেই অবস্থায় রয়েছি সে অবস্থাই ভালো। তোকে উপরে রেখে গেম খেলতে ভালো লাগবে না, তাই নিচে নামাচ্ছি। আর কেমন গেম খেলতে আর বাকি রেখেছো তুমি? আমি তো এখনো আমার খেলা শুরু করিনি। নিলয় কিছু বলে না, চুপ করে আছে। নাজিবুর নিলয়কে নিচে নামিয়ে তলোয়ারের এক আঘাতে শরীর থেকে শিকল খুলে দেয়। নিলয়ের এখন কেমন যেন হালকা হালকা মনে হচ্ছে। তার যদি পাখির ন্যায় ডানা থাকতো তাহলে কতটাই না ভালো হতো। বাধাহীন আকাশে নিশ্চুপ হলে ঘুরে বেড়াতো সে। ওই সকল চিন্তা বাদ দিয়ে হায়দারের দিকে তাকায়। হায়দার তার নিজের বন্দুকটি ওই অন্ধ লোকটার হাতে দিয়ে নিলয়ের দিকে তাক করায়। নিলয় ভয় পেয়ে নড়াচড়া করতে গেলেই দুইটা সৈনিক মিলে তাকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দেয়। সবাই বন্দুক নামিয়ে ফেল, আর একটা বন্দুক নিলয়ের হাতে দে। তার বন্দুকের বুলেটের কোনো অভাব যেন না হয়। হায়দারের মুখ থেকে এমন কথা শুনে সত্যি অবাক করেছে নিলয়কে। আশেপাশের সকল জনগণের চোখ ছানা বড়া হয়ে গিয়েছে। নিলয় হাত বাড়ালে একজন সৈনিক তার নিজের কাঁধ থেকে রাইফেলটা খুলে নিলয়ের হাতে দেয়। প্রায় 2 বছর পর হাতে বন্দুক পেয়ে তৃপ্তির মুচকি হাসে নিলয়। সে বন্দুকের বুলেট চেক করে নেয়। জোড়ায় জোড়ায় 6টা বুলেট লোড করা। বুলেট চেক করে লাভ নেই। তুমি যে কত বড় ক্রিমিনাল সেটা আমার জানা আছে। আই অ্যাম নট এ ক্রিমিনাল, আই অ্যাম কিং অফ ডায়মন্ড সিটি। এই ডায়লগ বলার সময় শেষ হয়ে আসতেছে, তখন হয়তো ডায়লগ বলার জন্য তোমার ওই মুখটা নাও থাকতে পারে। তোমার সব কিছু শেষ হয়ে যাবে আবারও। কে শেষ করবে? কে আছে আমার সাথে সংঘর্ষ করার মতো বীরবল? বল। তুই নিলয় 1000 বছর সাধনা করেও আর পারবি না। রিক্কি ভাই, সে আসবে আর তোমার সব কিছু কেড়ে নিবে। হো, সে তো মারা গেছে। এতদিন ওর লাশ পচে গিয়ে মাটিতে মিশে গেছে। বাঘের ভয়ে সিংহ লুকিয়ে আছে ঠিকই, কিন্তু আরেকবার ডায়মন্ড সিটিতে রাজত্ব করতে পিছপা হবে না সে। তার আগমন অতি নিকটে, যেটা আমি দেখতে পাচ্ছি। হায়দার আর সহ করতে পারল না। বৃদ্ধ লোকটার হাত থেকে বন্দুকটি নিয়ে গুলি করে নিলয়ের উদ্দেশ্যে। নিলয় সরে দাঁড়ায়। বন্দুকের বুলেট যে লাগে টার্গেট দেয়ালের শীর্ষবিন্দুতে। হায়দার বন্দুকটি আরেকবার রিলোড দিয়ে নেয়। ঠোঁটের বাম কোণে ঝুলে আছে জ্বলন্ত বাম্বু সিগারেট। নিলয়ও থেমে নেই। দুজনের বন্দুক থেকে 2টা বুলেট বের হয়ে একই সাথে সংঘর্ষ হয়। চূর্ণ বিচূর্ণ বিকট শব্দে পরিবেশটা থমথমে হয়ে যায়। ওই পাশ হতে শোনা গেল হায়দারের স্তিমিত হাসির শব্দের সাথে করসড় কণ্ঠের আওয়াজ। তোকে মাফ করে দিতে পারি একটা শর্তে। আমার হয়ে কাজ করতে হবে, তাও আবার যে সে দায়িত্ব নয়, ডায়মন্ড সিটির সেনাপতি। মৃদু স্বরে হাসে নিলয়। গালের দাড়িতে কয়েকটা টান দিয়ে কিছু একটা ভেবে নেয় সে। সামনের দিকে এগিয়ে যেয়ে বন্দুকটা নিচে ফেলে। হায়দারের ঠোঁটের কোণে হতে জ্বলন্ত সিগারেটটা নিয়ে নিজের ঠোঁটে লাগায়। নিলয়ের আচরণ দেখে আশেপাশের সৈনিকগুলো বন্দুক তাক করে। হায়দার হাত দিয়ে ইশারা করে বন্দুক নিচে নামাতে। সৈনিকগুলো তাই করলো। বন্দুক নামিয়ে পজিশন নিয়ে ঠিক হয়ে দাঁড়ায়। নিলয় সিগারেটে ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তে বলে ওঠে, উত্তরপ্রদেশে একটি চেকপোস্ট রয়েছে। আমি যখন ছিলাম তখন সেটা বন্ধ ছিল বলে রাখা। ভালো। রিকি ভাই যখন রাজত্ব করত তখন ওই চেকপোস্ট চালু ছিল। এরপর হাতে কোনো শ্রমিক সেখানে কাজ করতে যায় না। সবার ধারণা মতে রিকি ভাইয়ের কোনো বড় বড় শক্তি ওই চেকপোস্টের পাশে লুকিয়ে আছে এখনো। তুই এখন কি করতে চাচ্ছিস? ওই চেকপোস্ট থেকে মেইনের কাজ আবার শুরু করব। উপস্থিত শ্রমিকগুলো 2 কদম পিছিয়ে যায়। সৈনিকগুলোর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট, কেননা সবাই রিক্কি ভাইকে জমের মতো ভয় পায়। তার শক্তি মানে ওর মতোই ভয়ঙ্কর। নিলে আবারও বলে,
চেকপোস্টের সাথে একটা পোল রয়েছে, ওই জায়গায় সুরক্ষার জন্য যেখানে গার্ডের প্রয়োজন। অতি দ্রুত 400 জন গার্ডকে ওখানে শিফট করতে হবে, তবেই খেলা জমবে, নয়তো বাঘ শিকার করার আগে সিংহ শিকার করে চলে যাবে। হায়দার শুধু নিলয়ের কথায় সায় দিয়ে জায়গায় ত্যাগ করে। নিলয় উঁচু টিলার উপর উঠে সমস্ত সিটের উপর চোখ বোলায়। ধুলো ময়লায় পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, যার কারণে গাছপালাগুলো মারা যেতে শুরু হয়েছে। হাতে গোনা কয়েকটা গাছ রয়েছে, সেগুলোর অবস্থা ভালো নয়। এই গাছগুলো যদি মারা যায় তাহলে হয়তো অক্সিজেনের অভাবে সমস্ত শহরে জীবিত মানুষ চেয়ে মৃত মানুষের সংখ্যা বেড়ে যাবে। হায়দার নিজের শক্তি বৃদ্ধি করেছে, তার সৈন্যদলের সংখ্যা বাড়ছে। আশেপাশে এলাকাগুলো থেকে বকাটে ছেলেরা এসে ভিড় জমিয়েছে ডায়মন্ড সিটিতে সৈনিক হিসেবে কাজ করার জন্য। হায়দার নিলয়কে জীবিত ছেড়ে দিয়েছে নিজের রাজ্যের সেনাপতির দায়িত্বে। সে কোনো বড় ধরনের প্ল্যান তৈরি করেছে, ব্যাপারটা কিন্তু অনেক রহস্য হয়ে যাচ্ছে। কথাটা বলে গালের নিচে হাত রেখে টেবিলের উপর ভর দিয়ে মিস্টার কামাল সাহেবের দিকে হাসি উজ্জ্বল দৃষ্টিতে তাকায় জয়ন্তিকা দাস। কামাল সাহেব কফির কাপ হাতে এক চিবুক হাসলো এবং মিষ্টি সুরে বললেন, এত অভিনয় করার কিছু নেই, এটা শুধু কাল্পিক, এছাড়া অন্য কিছু নয়। রাজা ভুইয়ানকে আমি ভালো করেই চিনি, তিনি যা লিখেছেন সেটার বাস্তবতা আছে। সামান্য কিছু কাল্পনিক মিলে তৈরি হয়েছে এই গল্পের সম্পূর্ণ বাস্তবিক কাহিনী। প্লিজ আপনি পরিবর্তন শুরু করুন। জয়ন্তিকা দাসের আত্মবিশ্বাস দেখে বেশ পরিমাণ মুগ্ধ হয় কামাল সাহেব। তবে বলে রাখা ভালো, এই গল্পের বেশ কিছু স্ক্রিপ্ট অবাস্তব হতে তুলে ধরা হয়েছে, যেগুলো কামাল সাহেবের উপস্থাপনা করতে শুরু করেছে। প্রায় ঘন্টা কানেক হয়ে গেল। এক জায়গায় বসে রয়েছে রকি, তার সামনে 3টি হুইস্কির বোতল, 2 প্লেটে আস্ত 2টা ফায়ার চিকেন, সাথে কাজু এবং চীনাবাদাম। অনেকেই আছে হুইস্কি খাওয়ার সময় স্ন্যাক্স তাদের চাই। অনেকেই আবার মনে করে অ্যালকোহলের সঙ্গে স্ন্যাক্স খেলে সেটা শরীরে তেমন ক্ষতি করে না এবং হুইস্কি হজম করা সহজ হয়। কাজু এবং চীনাবাদাম, বেশিরভাগ মানুষ চাখানা হিসাবে কাজু এবং চীনাবাদাম খায়, তবে অ্যালকোহলযুক্ত পানির সাথে কাজু এবং চীনাবাদাম খেলে কোল্ড-ড্রিঙ্কসের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। দুটি জিনিসই কোল্ড-ড্রিঙ্কস রেলে থাকে, যা খিদে ভাব কমায়। অ্যালকোহল পান করার পর ভারী হওয়ার অনুভূতি রয়েছে। এছাড়া অ্যালকোহলের সঙ্গে সোডা বা কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে পান করলে শরীরে জলশূন্যতার মতো সমস্যা দেখা দিতে পারে। পাশের টেবিলে বসে থাকা একজন বয়স্ক লোক কথাটা বলে ওঠে। রকি নিজের টেবিলের উপরে তাকিয়ে বুঝতে পারে লোকটা তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে। রকি সেদিকে গুরুত্ব দিল না, কেননা লোকটার মাথায় সমস্যা রয়েছে। তাহলে কেউ বিনা পয়সায় বারে আসে মদ পান করতে? 10 মিনিট পরই গ্লাস ভরে দেওয়ার জন্য হাত ছানি দিয়ে ডাকলো লোকটা। রকি উঠল না, নিজ জায়গায় স্থির হয়ে বসে রইল। লোকটার উচ্চ স্বরে ডাকাডাকি শুনে বারের মালিক এসে লোকটাকে গালমন্দ করতে থাকে। ব্যাপারটা রকির কাছে মোটেও ভালো লাগেনি, তাই সে উঠে যায় বিষয়টা সমাধান করার জন্য। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে রকি সেখানে যাওয়ার আগেই একজন আগন্তুকের আগমন ঘটে সেখানে। রকি একটু এগিয়ে গেলে দেখতে পায় আগন্তুক একটা ছেলে, যার গম্ভীর মুখ, নিরাসক্ত দৃষ্টি, মুখে 2টো দাগ, একটা ডান চোখের নিচে আরেকটা কপালের বাম দিক ঘেঁষে, সারা মুখে 1 ইঞ্চি লম্বা কুচকুচে কালো দাড়ি, নাকটা লম্বাটে, গায়ের রং রোদে পুড়ে টমেটোর মতন। ছেলেটাকে দেখে অনেকটা আফ্রিকা মহাদেশের জাতীয়র মতো লাগছে, কিন্তু সে বাংলাদেশি। এটা তার মুখ দেখে অনবরত বাংলা ভাষা শুনে বেশ বুঝতে পারা যাচ্ছে। মদ পান করে টাকা না দেওয়ার কারণে মূলত বারের মালিক গালমন্দ করছিল লোকটাকে। হঠাৎ ছেলেটা এসে বারের মালিককে সমস্ত খরচা পাতি দিয়ে ভাগিয়ে দেয়। সে একটা চেয়ার টেনে বসে। বয়স্ক লোকটা তার সামনাসামনি বসে মাতলামি করছে। এই মাত্রই একজন ওয়েটার এসে ওদের
টেবিলে বেশ দামি ব্র্যান্ডের 2টা হুইস্কির বোতল দিয়ে যায়, সাথে প্লেট ভর্তি কালো জলপাই আর খোসা ছাড়ানো কাজু বাদাম। ভাঁজ করা হাত দুটো এক করা, তার উপর চিবুক রেখে গম্ভীর মনোযোগের সাথে বয়স্ক লোকটার জলপাই আর হুইস্কি খাওয়ার লক্ষ্য করছে রকি। কালো করে ছেলেটা একটার পর একটা প্যাক বানাচ্ছে আর লোকটা শেষ করছে। রকি একবার বেশ বুঝতে পারলো যে লোকটা প্রফেশনাল খেলাড়ি। সে উঠে দাঁড়ায়, হাতে গুনে 3বার কালো ছেলেটাকে লক্ষ্য করে বেরিয়ে যায় বার থেকে। চারদিক শান্ত আর নিরিবিলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ব পাশ এটা। এ সময় এদিকটায় তেমন কেউ আসে না। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে রকি, সাদা কালারের পাঞ্জাবির উপর কালো রঙের 2টা চাদর গায়ে। পুকুরের পানিতে 2টা হাঁস পতিত দৃষ্টি কারে এমন কিছু নেই আশেপাশে। ছোট্ট মনে বিশাল কৌতূহল জাগিয়ে তুলেছে রকিকে। অদ্ভুত একটা বিষয়, বিনা নির্বাচনে রকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরই এটার ঘোষণা করা হবে। সে এদিকটায় এসে নিজেকে প্রস্তুত করছে। আজকে তার বিশেষ একটা দিন। লজ্জায় একটা ভাব রয়েছে তার মধ্যে। প্রয়োজন ছাড়াও যে ব্যক্তি পিস্তলের বুলেট নষ্ট করে, তার অনুমতি ছাড়া শহরের বড় বড় প্রজেক্ট একটাও চালু হয় না, সে নাকি লজ্জা পাচ্ছে। নিজে নিজে বিষয়টা ভাবতেই রকি ঠিক করে নেয় নিজেকে। বস, স্টেজে আপনার সিট শূন্য হয়ে আছে, বাকিরা নিজেদের জায়গা অবস্থান করছে। প্রিন্সিপাল স্যার আপনাকে তাড়াতাড়ি যেতে বলেছে। ঘাড় ঘুরে পেছন ফিরে তাকায় রকি। 3-4টা গোলাপ ফুল হাতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। প্রথম দেখাতেই চিনে ফেললো রকি, এটা তার অতি নিকটের ছেলে। নাম তার শাকিল। হ্যাংলা টাইপের ছেলে। দেখে বোঝার উপায় নেই যে সে লোক কতটা ভয়ঙ্কর। সব সময় কোমরের 2 পাশে 2টা পিস্তল থাকে। এই পর্যন্ত কতগুলো মার্ডার করেছে হিসাব নেই। পুলিশ তাকে কিছু বলতে পারে না, কারণ সবাই জানে শাকিল নামের ছেলেটা রকি ভাইয়ের বাম হাত। কি হলো ভাই, কিছু বলছেন না কেন? শাকিলের কথা শুনে রকি দূর প্রদেশের মেয়েগুলোর উপর থেকে দৃষ্টি সরিয়ে নিল। কিছুক্ষণ আগেই রকি চোখে পড়ে মেয়েগুলো। 4টা মেয়ে, সবার পরিধানে সাদার সাথে হলুদ কালারের শাড়ি। তারা রকির দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজেদের মধ্যে কি নিয়ে হাসাহাসি করতে করতে এক পর্যায়ে চলে যায়। রকি এবার শাকিলের কথায় জবাবে বলে, গোলাপ ফুল পেলি কোথায়? আর এগুলো দিয়ে কি করছিলি? একটা মেয়ে দিয়েছে, আমি ভাবতেও পারিনি সে আমাকে প্রপোজ করার উদ্দেশ্যে ফুলগুলো দিয়েছে। এটা ভার্সিটি, মনে রাখবি। আর আমি এই ভার্সিটির বর্তমান নতুন ভিপি। এখানে আমার সম্মান রয়েছে। আমি চাই না তুই এমন কোনো কাজ করিস যার কারণে পরে আবার আমার ক্ষতি হোক। দুঃখিত ভাই, আর কখনো এমন হবে না। যার ফুল তাকে দিয়ে আসবি। সবসময় মনে রাখবি একটা কথা, মাস্তানদের হৃদয়ে প্রেম ভালোবাসা বলতে কিছু নেই। দেহের স্বাদ মিটানোর জন্য পতিতালয় রয়েছে। কথাটা বলেই থামে না রকি, হাঁটতে শুরু করে। মাঠের ঠিক উত্তর পাশে মস্ত বড় এক মঞ্চ তৈরি করা হচ্ছে। আঙিনার সামনে শিক্ষার্থীদের অভাব নেই, বলতে গেলে এক প্রকার ভিড় জমেছে। সবার মনে কৌতূহল জেগেছে, কে সেই ব্যক্তি যার এত ক্ষমতা নির্বাচন ছাড়াই বিপি নির্বাচিত হয়ে গিয়েছে। রকি স্টেজে উঠে গিয়েছে। কয়েকজন শিক্ষক ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেয়। ভার্সিটির প্রিন্সিপাল আজমল সাহেব রকিকে সকলের কাছে তুলে ধরে নতুন এক পরিচয়। ঢাকার মাস্তান নয়, বরং ঢাকার বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে। অনুষ্ঠান প্রায় অনেকক্ষণ যাবৎ চলছে, বেশ জাঁকজমক। রকি সকলের কাছ হতে বিদায় নিয়ে চলে আসে। তাকে এগিয়ে দেওয়ার জন্য উপস্থিত হয়েছে রকিব, আয়ন, শামীম সহ আরো অনেকে। রকি সজীবকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, রকিব, তুমি তো এই ভার্সিটির একজন শিক্ষার্থী। যতটুকু দেখেছি তোমার তো বেশ নামডাক রয়েছে। একটা কথা জানার ছিল তোমার থেকে। ভাই বলতে পারেন, কোনো সমস্যা নেই।
এখানে না বলাই ভালো, পরে এক সময় বলবো। ভাই, পার্সোনাল কথা না থাকলে এখানে বলতে পারেন, কোনো সমস্যা হবে না। এরা সবাই আমার বন্ধু। তোমাদের ভার্সিটিতে একটি মেয়ে পড়াশোনা করত, কি যেন নাম তার? ও হ্যাঁ, শ্রাবণী। তার বাবা বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানির ম্যানেজার। শ্রাবণী কি এখনো এই ভার্সিটিতে পড়াশোনা করে? রকির কথা শুনে রকিব কিছুক্ষণ চুপ করে থাকে। আশেপাশের ছেলেগুলো নিজেদের মধ্যে চোখাচোখি করছে। রকি সেটা বুঝতে পেরে মুচকি হেসে একটা সিগারেট জ্বালায়। সিগারেটে ঘন কয়েকটা টান দিয়ে বলতে থাকে, প্যারা নেই, আমি জাস্ট জানতে চেয়েছি, এত ভেবে বলতে হবে না। ভাই, শ্রাবণী তো আরো 2 বছর আগে মারা গিয়েছে। হোয়াট? কি বলছো এগুলো? জি ভাই, রাকিব ঠিকই বলেছে, শ্রাবণী আরো 2 বছর আগে মারা গিয়েছে। সে আমাদের বেস্ট ফ্রেন্ড ছিল। তবে রকিবের মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে শব্দ শুনে বলে ওঠে আয়ান। রকি আয়ানের দিকে তাকায়। তার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। কারণটা কি সেটা বুঝতে একটু অসুবিধা হলো না রকির। তবুও সে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, আয়ান, বাকি কথাটা শেষ করো। এক মাদার ফাকারের জন্য মৃত্যু হয়েছে। আয়ান থাম তুই, আমি বলছি। আহা রকিব, তুমি চুপ করো, আয়ানকে সম্পূর্ণ করতে দাও। আয়ান, তুমি বলো তো কি হয়েছে? 2 বছর আগে আমাদের ভার্সিটিতে একটা গরিব ছেলের আবির্ভাব হয়, যার নাম ছিল রাফি। আমরা সকলে মিলে তার সাথে মজা করতাম, কিন্তু শ্রাবণী এগুলো সহ্য করতো না। তার একটাই কথা, সবার সাথে মজা করলেও রাফির সাথে মজা করা যাবে না। আস্তে আস্তে ব্যাপারটা গভীরে যেতে থাকে। এক পর্যায়ে শ্রাবণী আমাদেরকে জানালো সে রাফি নামক গরিব ছেলেটাকে ভালোবাসে। যেদিন সে আমাদের কথা বলেছে ওই দিন ওই ক্যাম্পাস থেকে একটা ছেলে এসে শ্রাবণীকে নিয়ে চলে যায়। আমরা ছেলেটার পরিচয় জানতে চাইলে সে বলে তার নাম আরিয়া, সম্পর্কে রাফির ছোট ভাই হয়। রাফি শ্রাবণীকে কিছু বলতে চায়, রাফিটা সরাসরি শ্রাবণীকে না বলে তার ছোট ভাইকে পাঠিয়েছে। আমরা বিশ্বাস করি না ছেলেটার কথা, তাই শ্রাবণীকে বাধা দেই ওর সাথে যাওয়ার জন্য, কিন্তু শ্রাবণী আমাদের কথা না শুনে ছেলেটার সাথে চলে যায়। এরপরের দিনই খবর আসে শ্রাবণী আর বেঁচে নেই, সাথে ওই রাফি নামের ছেলেটাও। কথাগুলো বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়ন। খারাপ লাগার একটা বিষয়, রকি সেটা নিয়ে বেশি ভাবে না। সে সিগারেট টানতে টানতে আবারও জিজ্ঞেস করে, শ্রাবণীর একটা বান্ধবী ছিল, নাম তার নেহা, সে এখন কোথায়? আর আমি যতটুকু জানি তোমাদেরও একটা বন্ধু ছিল, ওর নাম নিলয়। নেহা আর নিলয়ের মধ্যে বাজে রিলেশন চলছিল, তারাই বা এখন কোথায়? ভাই, যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই। শ্রাবণী, নেহা, নিলয়, এদের আপনি কিভাবে চেনেন? তাদের মধ্যে খারাপ রিলেশন ছিল, এগুলো কিভাবে জানেন? হিহি করে লম্বা একটা হাসি দিল রকি। সবাই সেটা লক্ষ্য করে কৌতূহলী হলো। রকি পকেট থেকে মোবাইলটা বের করে নিজের গ্যালারি থেকে 3টা ফটো তাদের চোখের সামনে তুলে ধরে, যেগুলো দেখে উপস্থিত সকলের চোখ ছানা বড় হয়ে গেছে। তাদের মনে এখন প্রশ্ন জেগেছে, মৃত্যুর পর এই মৃত ব্যক্তির সাথে কি করছে বিপি? হাঁটতে হাঁটতে একসময় ওরা রকির গাড়ির কাছে চলে এসেছে। রকি তাদের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। রকির গাড়ি চলছে গুড় শুরু করে, এরই মধ্যে তার পাশে বসে ড্রাইভিং করার শাকিল জিজ্ঞাসা করে ওঠে, ভাই, সত্যিটা কবে প্রকাশ করবেন সকলের সামনে? হি হি হি, আমি কি মিথ্যা হয়ে ঘুরে বেড়াচ্ছি নাকি? আমি বাস্তব সত্য। আমাকে জানতে হলে তোমার নিজেকে আগে চিনতে হবে। কথাটা রহস্যময় হলেও এর বাস্তবতা অতি নগণ্য। রকির কথার মানে কিছুই বুঝতে পারল না, তবে তার মনে হলো সামনে মস্ত বড় কিছু হতে চলেছে। মাথার উপর হাত দিয়ে চকলেট কালারের রেইনকোট পরিধানে একজন যুবক ধানমন্ডির পুলিশ স্টেশনে প্রবেশ করলো। আকাশে তখন বৃষ্টির রাজত্ব। বাতাস বইছে বলে মনে হচ্ছে না, তবে জোর বেগে বৃষ্টি হচ্ছে। ব্যস্ত মানুষগুলো আজকে থেমে আছে রাস্তার পাশে টঙের দোকানে, গরম চায়ের কাপ হাতে। যুবকটা তাড়াহুড়া করে রেইনকোটটি খুলতে গেলে পড়ে যায় বিপাকে। হালকা নিচু হতেই তার আইফোন 11 প্রো ম্যাক্স ফ্লোরের উপর পড়ে যায়। স্ক্রিন রেজুলেশন ভালো হওয়ায় তেমন একটা ক্ষতি হয়নি। সে ফোনটা হাতে নিয়ে সময়টা দেখে নেয়।
যুবকের চেহারা দেখে একসময় কনস্টেবল এগিয়ে এসে তাকে স্যালুট দেয়। যুবকটি কনস্টেবলের দিকে এক নজর তাকে ছোট্ট করে একটা মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসা করে, লতিফ মিয়া, আজকে নাকি নতুন ম্যাডাম আসার কথা, সে কি এসেছে? নতুন ম্যাডাম তো কিছুক্ষণ আগে বড় স্যারের রুম থেকে বেরিয়ে নিজের কেবিনে গিয়েছে, আপনি দেখা করে আসতে পারেন। যুবকটা নিজের রেনকোটটি খুলে লতিফ মিয়ার হাতে দিয়ে আকরাম সাহেবের কেবিনের দিকে পা বাড়ায়। পেছনে হাঁটা ধরে লতিফ মিয়া। দরজা ঠেলে অনুমতি ছাড়াই আকরাম সাহেবের কেবিনে প্রবেশ করে যুবকটা। সে লক্ষ্য করল রুমের মধ্যে সামনের চেয়ারে একটি মেয়ে বসে আছে, পরনে তার পুলিশি পোশাক আশাক। আরে আলভি, যে কখন এলে? যুবক চেয়ার টেনে বসে। সে এখনো মেয়েটির দিকে তাকায়নি, তবে আন্দাজ করতে পারছে মেয়েটি বেশ স্টাইলিস্ট, কেননা ওর শরীর হতে লেডিস পারফিউমের আকর্ষণীয় ঘেরান। সামনের টেবিলের উপর তার চশমাটাও রাখা, বাম হাতে 3টা আঙুলে 3টি রিং লাগানো, বেশ স্টাইল নিয়ে বসে রয়েছে। এরই মধ্যে আকরাম সাহেব বলেন, আলভি, তুমি জেনে থাকলে যে আমাদের ডিপার্টমেন্টে নতুন একজন জয়েন হওয়ার কথা ছিল, আজকে তার পোস্ট হয়েছে এখানে। আগামীকাল তার জয়েনিং ডেট ছিল, কিন্তু সে আজকে থেকেই শুরু করতে চায় নতুন করে, নতুন নিয়মে। ওর নাম হচ্ছে আলিফার রহমান রুহি। আলভি নামক যুবকটি কিঞ্চিত থমকে গেল। মেয়েটি মুচকি হেসে তার ডান হাত এগিয়ে আলিফের দিকে। আলিফ মেয়েটির দিকে তাকাতে বিস্মিত হয়ে যায়। তার চোখ জোড়া বেরিয়ে আসার উপক্রম হলো। সে হাত না বাড়িয়ে মুষ্টিবদ্ধ করে ফেলল। বিষয়টা সবাই লক্ষ্য করলো। আকরাম সাহেব মৃদু হাসলো। আলভি তার পিস্তলটা বের করলো। আকরাম সাহেব কিছুটা আন্দাজ করলো হিতে বিপরীত হয়ে যাবে এখন, তবুও তিনি স্থির হয়ে বসে আছে। ওনার সামনে 1706 নাম্বার কেসের ফাইলটা। আলভি পিস্তল রিলোড দিয়ে নেয়। বেশি সময় না নিয়ে সরাসরি উঠে দাঁড়িয়ে পুলিশিনী ম্যাডামের কপাল বরাবর তাক করে। পরিবেশটা থমথম হয়ে গেছে। আলভি টেবিলের উপর বসে আছে, তার এক পা চেয়ারের উপর এবং আরেক পা নিচে ঝুলেছে। চেয়ারে বসে আছে আলভি নামের পুলিশই, তার ঠিক কপাল বরাবর পিস্তল তাক করা হয়েছে। সে নাক ফুলিয়ে কিছু জিজ্ঞেস করবে, এর আগে আলভি ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, তুই এখনো বেঁচে আছিস? তাহলে এই রাফি কোথায়? সেদিন রাতে কে তোদের বাঁচিয়েছে? সত্যি কথা বলবি, নয়তো ট্রিগার চাপ দিতে আমার বেশি সময় লাগবে না। আলভি ভীতু চোখে তাকায় আকরাম সাহেবের দিকে। আকরাম সাহেব বাধা দিতে গেলে আলভি গর্জে ওঠে, স্যার, আমার মাথা এখন গরম আছে, দয়া করে আপনি এই ব্যাপারে নাক গলাবেন না, নয়তো পিস্তলের নিশানা পাল্টাতে আমার বেশি সময় লাগবে না। আলভি, এটা কিন্তু ঠিক না। সে নতুন এসেছে, এইসব ঝামেলায় তাকে না ফেলাই ভালো হবে তোমার জন্য। আলভি ঘাড় ঘুরিয়ে আকরাম সাহেবের দিকে তাকিয়ে বলে, আমার জন্য ভালো হবে মানে? আপনি কি কোনো অবস্থায় বলতে চাচ্ছেন যে এই শ্রাবণীকে কিছু করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে? কে কে সেই সিংহ পুরুষ আমার অবস্থান খারাপ করার মতন ক্ষমতা রাখে? শ্রাবণী কে? ওর নাম তো আলিয়া। পরিচয় লুকিয়ে ঘুরে বেড়ানোই তো এদের কাজ। আপনি তো ভালো করে চিনেন না রাফিকে। শালা একটা হারামি, আর তার গার্লফ্রেন্ড কেমন হতে পারে সেটা আর না বলাই ভালো। একই চেহারার মানুষ কিন্তু পৃথিবীতে 7 জন হয়ে থাকে, সো আলিয়া তাদের মধ্যে হতেই একজন। গত কিছুদিন আগে বাসার নিচে রাফির মতো কাউকে দেখা, আবার আজকে থানায় নতুন অফিসার, তা ওর চেহারার শ্রাবণ্যর সাথে মিল। রাতের আধারে খুনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আসামিদের ধরলে উপর থেকে কারো সুপারিশ তাদের ছেড়ে দিতে হয়। পর্যবেক্ষণ করে দেখা যায় উপরস্থ লোকেদের সাথে আসামিগুলোর কোনো সম্পর্ক নেই, তবুও তারা কেন আগন্তুকের চাপে পড়ে সুপারিশ করে।